ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান। এই বাস্তবতাতে আপনার মূল্যায়ন একটু আনমিট করবেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ফেস দ্য পিপলের সকল দর্শক শ্রোতা এবং আমার দুই সহকর্মী সহ আলোচক যারা দীর্ঘদিন থেকে বিশেষ করে 5ই আগস্টের আগে থেকে এবং আমি এটা বলবো যে ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক উনি আগে থেকেই শুরু করেছেন। আর ফেরদৌস আজিজকে আমি যখন থেকে জেনেছি তিনি বাংলাদেশের ব্যাপারে বিশেষ করে ভারতের ভূমিকা বাংলাদেশের এই আজকের এই অবস্থায় এদের ব্যাপারে দুজনই অত্যন্ত জোরালো এবং খুবই আমি বলবো শক্ত ভূমিকা রাখে সব জায়গায়। আচ্ছা, আমি পুরো ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। আমি আমার দৃষ্টিকোণটা আমি আপনাকে প্রথমে ব্যাখ্যা করি। আমি মনে করি যে বাংলাদেশের বিরুদ্ধে এই যে পুশ করে দেওয়া বিভিন্ন রকম যে সমস্ত যে তারা নতুন রুলস রেগুলেশন চালু করেছে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য, আমি এটাকে বলি যে বাংলাদেশের বলবো যে ভারতের বিজেপি সরকার ক্ষমতায়নের পরে ভারতের গণতন্ত্রের যে পতন ধরেছে তার আভাসের একটা প্রকাশ হিসাবে দেখি আমি। এবং এখানে আমি তিনটা জিনিস আমি উত্থাপন করতে চাচ্ছি। একটা হলো বাংলাদেশে এই ভারতে হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্রের যে ধ্যান ধারণা সেটার একটা উত্থান এবং তাদের যে কাল্পনিক অখণ্ড ভারতের ধারণা এটা হলো একটা কারণ এবং এতেই বাংলাদেশের নিরাপত্তার উদ্বেগ হয়েছে। এরপরে যেটা পয়েন্টটা সেটা হচ্ছে হাসিনা সরকারের পতন এবং সেখানে ভারতীয়দের হস্তক্ষেপের একটা মুখোশ উন্মোচিত হয় এবং যা এদেশের সাধারণ মানুষকে 15 বছর বিভিন্ন রকম নির্যাতনের মধ্যে রেখেছিল এবং সেখান থেকে মুক্তির পরে যখন তারা তাদের অ্যাকচুয়ালি কারণ উদ্ঘাটন করা শুরু করলো তখন পরতে পরতে ভারতের বাংলাদেশের মানুষের এই দুর্দশার জন্য ভারতকে দায়ী হিসেবে। এখন এই কথাটিকে এটা শুধু আমার কথা না, আমি আপনাকে কয়েকটা মিডিয়া বলছি যেগুলি প্রিজম নিউজ, এটা একটা ইউএস বেসড নিউজ এজেন্সি, আপনি তাদের কথা এটা। এরপরে আমি বলবো ব্রুকিংস ইনস্টিটিউশন, যেটা একটা খুবই নামকরা একটা ইনস্টিটিউশন, এটা তাদের মন্তব্য এবং তাদের মন্তব্য হলো 2025 সালে হিন্দু উগ্রপন্থী গোষ্ঠীগুলি সহিংসতায় মুসলমান ধর্মীয় জনসাধারণ এবং আরো অন্যান্য যারা মাইনরিটিস আছে তাদের প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করে চলেছে। এরপরে আমি বলবো সিএনবিসির নিউজের উদ্ধৃতি দিচ্ছি, কার্নেগি এন্ডাউমেন্ট বলে একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের কথা। এবং তারা বলেছে ভারতের 15 বছর শাসনকালে, শেখ হাসিনা শাসনকালে ভারত যে পরিমাণ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে অবদান রেখেছে তার জন্য বাংলাদেশের সাধারণ জনগণ এবং সচেতন মানুষ, ছাত্র জনতা, তারা ব্যাপক এটা একটা অসন্তুষ্টির কারণ। এরপরে আমি বলবো তো এরপর আছে প্রিজম নিউজ আরো একটা কথা বলেছে এবং লুক ফোর্ড নামে আরেকজন আছেন, এনারা বলেছেন সীমান্ত হত্যা এবং বহিষ্কার এবং জনরোষ। এই তিনটা হলো আমি বলবো। এখন আমি লেটেস্ট কতগুলি বিষয়গুলি আমি আপনার কাছে আনি। সেটা হচ্ছে যে ভারতের গণতন্ত্রের একটা বিরাট সমস্যা হয়েছে এবং এরই প্রভাব কিন্তু এই সংখ্যালঘুদের উপর চলছে এবং প্রতিবেশীদের উপর, অর্থাৎ আমাদের মতো বা নেপালের মতো দেশে এটা আস্তে আস্তে আসতে যাচ্ছে। এখন এটা শুরু হয়েছে কবে এবং এটার মেথোডোলজিটা কি? এবং আপনি দেখেন ভারতের মতো একটা দেশ যারা এতদিন খুব গর্ব করে বলে আসতো যে তারা বিশ্বের একটা বৃহত্তম গণতন্ত্রের দেশ, কিন্তু তাদের গণতন্ত্রের সূচক তারা এখন কি হচ্ছে, ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্সে তারা 159তম এবং বাংলাদেশের নিচে, তারা পাকিস্তানের নিচে। পয়েন্ট টু নোট, পাকিস্তানের নিচে তারা। আচ্ছা, তারপরে কি বিজেপি যে পদ্ধতিটা ব্যবহার করছে তারা হলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি দিয়ে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দিয়ে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দিয়ে বিভিন্ন রকম ছোট ছোট রাজনৈতিক দলের যারা জনপ্রিয় নেতা আছে তাদের পিছনে মিথ্যা তদন্ত শুরু করে এবং তাদেরকে একসময় গিয়ে চাপ সৃষ্টি করে যেন তারা তাদের দল ভেঙে বিজেপিতে জয়েন করে। বিজেপিতে জয়েন করবে এটাকে যারা বিভিন্ন রকম হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন তারা বলছে বিজেপি একটা ওয়াশিং মেশিন চালু করেছে যেখানে দুর্নীতিবাজ নেতারা ভিতরে ঢুকলে বাইরে যখন হয়ে। আমি ওদেরকে ইন্টারভিউতে দেখলাম যে শুভেন্দুর ব্যাপারে একটু জিজ্ঞেস করলো যে আপনি শুভেন্দুর ব্যাপারে অমিত সিং এর কাছে অমিত শাহের কাছে জানতে চাইলো, সে বলে যে এই প্রশ্নটা আমাকে আর করেন না, এটা আমি উত্তর দিতে পারবো না। অর্থাৎ শুভেন্দুর অভিযোগ ছিল দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ ওয়াশিং মেশিন দিয়ে, বিজেপির ওয়াশিং মেশিন দিয়ে এটাকে সাদা করে তাকে বিজেপিতে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন দেখেন আম আদমি পার্টির সেখানে আছে রাঘব, যে তাকে নেওয়া হয়েছে। এরপরে আসেন আপনি, এটা হলো একটা। তারপর ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটার একটা
আমি কতগুলি আমি আপনাকে হিউম্যান রাইটস ওয়াচের আমি কতগুলি আমি আপনাকে রেফারেন্স বলছি। সেটা হচ্ছে মোদি নির্বাচনী পরিচালনায় মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘন ঘন ঘৃণামূলক বক্তব্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বৈষম্য, শত্রুতা এবং এটাকে বলা হচ্ছে কি বুলডোজার জাস্টিস। এইভাবে উত্তরপ্রদেশে এবং মধ্যপ্রদেশে গরুর মাংস রাখার অভিযোগে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে এবং কোন রকম তাদেরকে আইনের আশ্রয় নেওয়ার থেকে বিরত থেকে তারা বুলডোজার দিয়ে মুসলমানদের যে কোনো বাড়িঘর মানে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই যে একটা আহ, এই যে একটা এই নীতিটা আসছে কোত্থেকে? এটা আসছে কিন্তু ইসরায়েল থেকে। কারণ তারা সেটেলার্স কলোনিতে তাদের ইসরায়েলি সেটেলারদেরকে স্টাবলিশ করার জন্য প্যালেস্টিনিয়ানদের বাড়িঘর একবার পুরো মাটির সাথে মিশিয়ে দিয়ে যেন কেউ কেউ ক্লেম না করতে পারে যেখানে কোনো বাড়িঘর ছিল। সেই একই, এটাকে বলা হয় দাহিয়া ডক্ট্রিন। এই দাহিয়া ডক্ট্রিন কিন্তু এই বিকজ মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে কিন্তু ইসরায়েলের কিন্তু এখন অন্যতম বন্ধু, সারা বিশ্বে কিন্তু আর কোনো বন্ধু নাই ইসরায়েলের, একমাত্র আমেরিকার মানে করাপ্ট পলিটিশিয়ান। ইভেন আমেরিকার রাষ্ট্র হিসেবে 67% মানুষ এখন ইসরায়েলকে মনে করে তার একটা ক্রিমিনাল রাষ্ট্র। আর সেখানে শুধুমাত্র মোদি হলো তার ফ্রেন্ড। তাহলে আপনি বুঝতে পারছেন যে মোদি তার এই ইনডক্ট্রিনেশনটা মুসলমান বা মাইনরিটিদেরকে যে তাদেরকে অত্যাচার করার যে ইনডক্ট্রিনেশনটা, এটা কিন্তু পেয়েছে সে ইসরায়েলের কাছ থেকে। এবং এটা শুধু আমার রিপোর্ট না, এটা হিউম্যান রাইটস ওয়াচ, মুসলিম নেটওয়ার্ক টিভি এবং দ্য মিল গেজেট, হিউম্যান রাইটস ওয়াচ, এরপরে হচ্ছে আপনার সিয়াসাত ডেইলি, কেআরসি টাইমস, এগুলি কিন্তু তাদের বক্তব্য, আমার বক্তব্য না। এখন আসি, এটা এই যে তাদের উপরে যে অভিযোগটা আসছে, তো এই অভিযোগটা খণ্ডনের তো একটা পথ লাগবে। সেই পথটা হচ্ছে যে তারা এই সমস্ত মাইনরিটিসদেরকে, শুধু তাই না, এটা শুধুমাত্র মুসলমানদের না, আমি মুসলমানদের কথাটা আগে বলি, তাদেরকে তারা বলছে যে তারা বাংলাদেশের নাগরিক, ইন্ডিয়াতে গিয়ে আমি অর্থনৈতিক কারণে তারা সেখানে গেছে এবং সেখানে তারা নাগরিকত্ব নিচ্ছে এবং এরাই হলো তাদের বিরোধী দলের ভোটার। সুতরাং এদেরকে তাড়াতে পারলে, যেমন এবার দেখেন আপনি পশ্চিমবঙ্গে কিন্তু 63 লক্ষ মানুষকে কিন্তু ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। তো আপনার এটা কিন্তু একটা বিরাট ফিগার এবং এটার কারণেই কিন্তু, এবং যখন নাকি এটা কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, কোর্টও কিন্তু ইয়ের পক্ষে রায় দিয়েছে। কোর্টের সবচেয়ে ন্যাক্কারজনক আপনার একটা মুক্তি ছিল, আপনি কিছুদিন আগে দেখবেন যে ভারতে একটা জিনিস চালু হয়েছে, সেটা হলো ককরোচ পার্টি নিয়ে, একটা ককরোচ জনতা পার্টি। আপনি জানেন যে দীপক নামে একজন ভারতীয় ছাত্র, সে এটা চালু করেছে কেন? কারণ চিফ জাস্টিস ভারতের বেকার এবং শিক্ষিত ছেলেদেরকে যারা নাকি কন্টেন্ট তৈরি করে, তাদেরকে বলা হয়েছে এরা নাকি অলস, এরা হলো বেকার, সুতরাং এরা সারাদিন আর কিছু নাই, ঘৃণা ছড়াচ্ছে বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে। তো এইটা প্রকাশ করার পরে কিন্তু 7 দিনের মধ্যে, মানে একদিনে ভিউ হয়েছে 22.2 মিলিয়ন, ফলোয়ার বেড়েছে। এখন প্রায় 10 লক্ষ আপনার অ্যাপ্লিকেশন অপেক্ষা করছে যে তারা হলো এই সদস্য হইতে চায়। এবং এর মধ্যে এটার অবস্থা এমন একটা জায়গায় দাঁড়াইছে যে আপনার ভারত এই ওয়েবসাইটটাকে বাতিল করতে বাধ্য হয়েছে। তো সুতরাং এই হলো আপনার ভারতের অবস্থা। তো আপনি এই ভারতের কাছ থেকে আপনি এই সমস্ত মাইনরিটিসদের বিরুদ্ধে অত্যাচার ছাড়া আপনি আর কি দেখবেন? এবং অত্যাচারের শেষ মাত্রাটা হলো তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হলো $2,911, ভারতের পার ক্যাপিটা ইনকাম $2,860। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ভারতের থেকে অনেক বেশি। এবং ভারতীয় বিভিন্ন রকম যারা নাকি বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনীতিবিদরা, বিশেষ করে অপোজিশন, তারা স্পষ্ট মোদী সরকারকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ থেকে অর্থনৈতিক কারণে কেউ এই পাশে আসে না। বাংলাদেশের কানেকশন শুধুমাত্র এক ওয়েস্ট বেঙ্গলের সাথে, এবং সেটা হচ্ছে কেন? কারণ আমাদের যে সীমানাটা এমন ভাবে করা, অনেকে দেখা গেছে যে এক বাড়ির মাঝখান দিয়ে সীমানা চলে গেছে, গ্রামের মাঝখান দিয়ে, আত্মীয় স্বজন। এটা একটা সামাজিক কানেকশনের কারণে, একটা সাংস্কৃতিক কানেকশনের কারণে এই ভারতের ওয়েস্ট বেঙ্গলের সাথে কিন্তু বাংলাদেশের মানুষের এই আনাগোনা, এখানে কেউ স্থায়ীভাবে থাকতে চায় না। আচ্ছা, এরপরে আসি আমি, আপনি দেখেন তারা শুধুমাত্র মুসলমান না, মাইনরিটিস না, তারা হলো দলিত এবং নিম্নবর্ণের হিন্দুদের উপরে অত্যাচার শুরু করেছে। আমি গতকালকে একটা ক্লিপ দেখলাম, তারা বলেছে যে বিজেপি একটা কর্পোরেট পার্টি, তারা একটা ধনী শ্রেণীর পার্টি, তারা একটা উচ্চ জাতের মানে হিন্দুদের উচ্চ জাতের পার্টি। এরা আপনার সাধারণ হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করে না। এখন আপনি দেখেন এখানে ভালো একটা ডেটা দিয়েছে, কে দিয়েছে? ফেয়ার প্ল্যানেট নামে একটা থিঙ্ক ট্যাঙ্ক,
তারা দিয়েছে যে গত এক বছরে দলিত এবং আদিবাসীদের বিরুদ্ধে প্রায় 60,000 নির্যাতনের মামলা রেকর্ড করা হয়েছে, যেটা আগের বছরের তুলনায় দলিতদের বিরুদ্ধে 1.2% এবং আদিবাসীদের বিরুদ্ধে 6.4% বৃদ্ধি পেয়েছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে দলিতদের বিরুদ্ধে 13,000-এর বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। মনে রাখতে হবে যে উত্তরপ্রদেশ থেকে কিন্তু হলো এই যারা ব্রাহ্মণ শ্রেণীর এবং উচ্চ বর্ণের যে হিন্দু, তারা কিন্তু আসে উত্তরপ্রদেশ থেকে। আরো দেখাচ্ছে যে দলিতদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা 96% এবং আদিবাসীদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা 95% এখনো বিচারাধীন, অর্থাৎ তারা জেলে আছে কিন্তু তাদের বিচার এখনো হচ্ছে না। এই হলো ভারতের মানবাধিকারের অবস্থা। এই ভারতের কাছ থেকে আপনি এই পুশব্যাক ছাড়া আর কি আশা করতে পারেন আপনি? আচ্ছা, এরপরে আসেন দেখেন আপনি এটার কারণে ভারতের এই কারণে যে কি হচ্ছে উত্তর পূর্বে মানে নর্থ ইস্টে কি হচ্ছে, মণিপুরে সে পুরো একটা স্টেটের ভিতরে দুইটা ভাগ করে ফেলেছে। একটা হলো মাইতেই যারা নাকি ইম্ফল বেস, আর একটা হলো কোচি এবং জো, এই এরা হলো পাহাড়ে থাকে। তো তো কিছুদিন আগে বারাক ওবামা বলেছিল যে ভারত যদি এই বৈষম্যমূলক আচরণ মানুষের মধ্যে, একটা জিনিস খেয়াল রাখেন, গণতন্ত্রে কিন্তু ভারত যে বলে যে তারা একটা সবচেয়ে বড় গণতন্ত্রের প্রথম কারণ হলো প্রত্যেকটা মানুষ অধিকার সমান এবং তাদের ভোটাধিকারও এক। মোদিরও যা একটা ভোট দিতে পারে, সবচেয়ে নিম্নতম বর্ণের যে মানুষ সেও কিন্তু একটাই ভোট দিতে পারে। যে দেশে একই ধর্মের মধ্যে এই জাতপাতের কারণে আপনি এই শ্রেণীতে বিভক্ত, সেই দেশ থেকে আপনি আর যাই করেন আপনি সুবিচার এবং সুশাসন এবং প্রতিবেশীর প্রতি সুআচরণ আশা করতে পারেন না। আর একটা কথা বলি, আমার প্রায় আজ থেকে 15 প্রায় 17-18 বছর আগে আমার একটু বাইরে একটা আমি পড়াশোনার জন্য গিয়েছিলাম, সেখানে একটা সেমিনারে আমি অ্যাটেন্ড করেছি। সেমিনারে অ্যাটেন্ড করার কারণ হলো তখন ভারতের খুব রমরমা ভাব, ভারতে অত্যন্ত আপনার বিদেশি বিনিয়োগ আসছে, তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে যাচ্ছে, কেউ বলতে শুরু করেছে তারা দে আর গোয়িং টু বি দ্য সুপার পাওয়ার। তো আমাদের প্রশ্নটা ছিল, ক্যান ইন্ডিয়া বিকাম এ সুপার পাওয়ার? এটা ছিল তর্কের বিষয়। তো আমাদের 13 জন আমরা ছিলাম ওই দলটাতে, এবং ওইখানে একজন ব্রিটিশ অফিসারকে এই দায়িত্ব দেওয়া হলো যে তুমি আমাদেরকে বলবা যে ভারত সুপার পাওয়ার হইতে পারবে কি পারবে না। তো প্রথমে আপনার ব্রিটেনে লেখাপড়ার যে সিস্টেম, যখন আপনি এরকম ডিবেট হয়, ডিবেটের আগে ওই সাবজেক্টের উপরে কিন্তু একটা ভোট নেওয়া হয় যে এই ভারত কি সুপার পাওয়ার হতে পারবে, এই প্রশ্নের উত্তরে হাঁ সূচক কতজন। তো মনে করেন যে 13 জনের ভিতরে 6 জন হাত উঠেছে যে হ্যাঁ ভারত হয়তো হবে, কারণ ভারতের শিক্ষার মান ভালো ইত্যাদি ইত্যাদি, তারা 6 জন হাত তুললো। আর 7 জন বললো যে না, ভারত হতে পারবে না। তো আমরা যখন ওই পুরো বক্তব্য শুনলাম, শোনার পরে যখন জিজ্ঞেস করলো এখন তোমরা বলো দেখি ভারতের, সবাই ওই 13 জনের মধ্যে 12 জন হাত তুলছে যে এটা হইতে পারবে না, আর একজন বলছে হইতে পারবে। আর ওই যে 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 ব্রিটিশ ছাত্রকে বলা হয়েছিল যে প্রেজেন্টেশন দিতে যে ভারত কি সুপার পাওয়ার হতে পারবে কিনা, তো ব্রিটেনে আপনি দেখবেন রেল স্টেশনের পাশে ওইসব, এবং আমি জানি এতে কানাডাও থাকতে পারে, নিউ ইয়র্কে তো অবশ্যই আছে, কর্নার দোকান আছে, কর্নার শপ, যেগুলো আমাদের বাংলাদেশে যেরকম মুদির দোকান থাকে না, ওইরকম কিন্তু রেল স্টেশন বা টিউব স্টেশন, বাস স্টেশনের কোনায় কোনায় ওই আপনার হচ্ছে যে ওই পেপারের দোকান থাকে, যেখানে আপনি পেপার পাবেন, ওখানে আপনি সবকিছু পাবেন, একটা মুদির দোকান, সোজা কথা ব্রিটিশ মুদির দোকান। তো তার শেষে মন্তব্য ছিল ভারত কোনোদিন সুপার স্টোর হইতে পারবে না, সে ওই কর্নার শপই হবে তার অ্যাকচুয়াল পরিচয়। তো একটা দেশের, এই যে আমার পূর্ববর্তী বক্তব্য বলেছে যে একটা দেশের যখন আপনি পুরো জনগোষ্ঠীর পুরো ইনকাম 70% মানুষ খেয়ে ফেলে, সেই দেশ কোনোদিন এই এত বড় মানে ঢেউ ফেলে দিয়ে সামনে আগানো ডিফিকাল্ট। 70% মানুষের আয় এখনো $1 নিচে, আর হেলথ সিচুয়েশন বা হাইজিন সিচুয়েশন বা তাদের অ্যাটিটিউড, এটা আপনি বললেন, আমার আগের বক্তা বললেই। তো এইটা দিয়ে আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে ভারতে এখন যা দেখছেন এটা হচ্ছে তাদের গণতন্ত্রের অবক্ষয়, এবং অবক্ষয়ের একটা, যেমন গায়ে যেরকম মনে করেন যে আপনার যদি কোনো ইনফেকশন হয় তখন কি হয়, আপনার শরীরে ফোড়া হয়, চুলকানি হয় ইত্যাদি। তো এই যে কাজগুলি যে করছে, যে আপনি কাউকে ধাক্কা মেরে তার নিজের নাগরিকদেরকে ধাক্কা মেরে সীমান্তের উপরে পার করে দিচ্ছে, এটা হলো সেই চুলকানি। তো আপনি আসল যদি আপনার সমস্যার যদি সমাধান না করেন, হুইচ ইজ জি মানে বৈষম্য দূর করা, আর সেকেন্ড হচ্ছে সত্যিকার অর্থে গণতন্ত্র চর্চা করা। ভারতে কিন্তু এখন অপোজিশন পার্টি টিকে থাকা মুশকিল হয়ে গেছে বিজেপির কাছে, কারণ বিজেপি এই সমস্ত ছোট ছোট পার্টি নেতাদেরকে এমন ভাবে কিনে নিচ্ছে যে তাদের অস্তিত্ব হারানোর মতো অবস্থা। আপনি কিন্তু কয়েকদিন আগে কিন্তু কেরালার একজন খুব জনপ্রিয় নেতার বিরুদ্ধে কিন্তু
তারা কিন্তু ইয়ে করেছে, আপনার ইডি পাঠিয়েছে এবং তাকে হয়রানি করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই যে তাকে, তার বিরুদ্ধে তদন্ত করে এবং তাকে বাগিয়ে এনে বিজেপিতে জয়েন করে, তখন তো সে দেখবেন আবার সে মনে করেন পুত পবিত্র হয়ে যাবে আর কি। তো এই হলো আপনার ভারতের অবস্থা। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের, ভারতের নাগরিক সে সীমান্তে আনুক, সমুদ্রে ফেলে দিক, উই শুড নট বি কনসার্ন। আমাদের কাজ হলো আমাদের সীমান্তকে প্রোটেক্ট করা এবং কোনো অবৈধ নাগরিককে দেশে প্রবেশ করতে না দাও। এই জন্য সরকারের যে খুব শক্ত অবস্থান আমি শুনেছি, এবং বিডিআর এর প্রধানও বলেছে, বিডিআর এর কাছে নির্দেশ দেওয়া আছে যে বিডিআর দরকার হলে মানুষ নিয়ে পেট্রোলিং করবে, কেউ যেন ওপার থেকে এপারে কেউ না আসতে পারে। এটাই হলো বাংলাদেশের অবস্থান, এবং আমি এটাকে পূর্ণ সমর্থন করি, এবং আমি মনে করি বাংলাদেশের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ জি অবৈধ নাগরিককে আমরা কোনোভাবে এখানে অবস্থান। এর থেকেও বড় দরকার ছিল, এখন এই মুহূর্তে যেটা দরকার ছিল, বাংলাদেশের নিজস্ব একটা ইন্টারনাল একটা সার্ভে করা উচিত ছিল যে কতজন ভারতীয় নাগরিক বাংলাদেশে চাকরি করে এবং তারা সত্যিকার অর্থে চাকরির মানে পারমিশন নিয়েছে কিনা। আর বাংলাদেশ সরকারের এখন নীতি হওয়া উচিত যে দেশে যদি যোগ্য প্রার্থী থাকে তাহলে বিদেশি কোনো মানুষকে নিয়োগ করা যাবে না। এই যদি নীতি নিতে পারে, আর বাংলাদেশের মানুষ তো এমনিতেই এখন ভারত বিমুখ, কারণ কিছুদিন এখন দেখছি যে বাঙালিদেরকে নাকি তারা কিছু বিক্রি করবে না, চিকিৎসা দিবে না, হোটেলে থাকতে দিবে না, কোন দরকার নাই। বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে, আর যদি বাংলাদেশে না থাকে ভাই আপনি থাইল্যান্ড যান, চায়না যান, বহু জায়গায় আছে, কম খরচে অনেক ভালো চিকিৎসা আছে। সুতরাং জি আপনার ভারতে যে চিকিৎসার কোনো কারণ নেই। এই এই যে ভারতের, এবং আমি তো মনে করি যে ভিসা সেন্টার খুললে বাংলাদেশিদের যদি আত্মসম্মান থাকে, আমি আবারও বলছি, যারা হুম ভারতে যেতে চান দয়া করে আত্মসম্মান থাকলে ডু নট স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইন্ডিয়ান এম্বাসি ফর ভিসা, প্লিজ। আত্মসম্মান থাকলে দরকার হলে মরে যান, বাট ভারতে যায় না চিকিৎসার জন্য, দরকার নাই, আপনি এই দেশেই ভালো চিকিৎসা পাওয়া যায়। সুতরাং আত্মসম্মান একটা বড় জিনিস, একটা জাতির বেঁচে থাকার জন্য আত্মসম্মানের থেকে আর বড় কিছু নাই। সুতরাং আমি বলবো যে ভুলে যান ভারত, মনে করেন যে ভারত নাই, ভারত নামের কোনো জি রাষ্ট্র নাই। সুতরাং এইটা মনে করে ভারতের, আমি বলবো বাংলাদেশের সকল নাগরিকদের আমার সবিনয় অনুরোধ, দয়া করে আপনারা ভিসার জন্য লাইন দিয়েন না, জি লেট দেম আপনাকে ধন্যবাদ, হ্যাভ এ। আপনাকে ধন্যবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, থ্যাংক জি ইউ। আপনাকে ধন্যবাদ। আমি এই পর্বে একটু আহ আহ, ইরানের বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আশা করি বাংলাদেশ বিষয় নিয়ে আর তেমন কোনো, সীমান্ত নিয়ে তেমন কোনো কথা নেই, স্পষ্ট হয়েছে আমরা আহ কি হতে যাচ্ছে, কি অবস্থায় রয়েছে। যারা কর্নেল হাসিনুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাই, একদম বিপরীত একটি আলাপ, তবুও দ্বিতীয় সেগমেন্টে আসলে বাংলাদেশের বিষয় নিয়ে আর বিস্তর কোনো আলাপের প্রয়োজন নেই আমি মনে করি। আহ, ইরানের সাথে যে যুদ্ধ চলছে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের, এদিকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো দেখতে পাচ্ছি যে এই হয় চুক্তি, এই চূড়ান্ত চুক্তি হয়ে যাচ্ছে, সবকিছু ফাইনাল, আবার দেখছি যে গতকালকে যে কোনো কিছুই হয়নি, ট্রাম্প কোনো চুক্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্তেই আসতে পারেনি। এটা কিভাবে দেখছেন আপনি, একটু শুনতে চাই। ভাই আমরা তো মোদি নিয়েই বিপদে আছি। আরেকটা বড় ছেলের মোদি হলো আমাদের ট্রাম্প। সকালে হুম এক কথা বলে, আরেক কথা বলে। অনেকদিন পরে একজন কোন নেতা পাওয়া গেল, বিশ্ব নেতা। আমাদের আগে ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, সকালে একটা কথা বলতো, বিকালে একটা কথা বলতো। মোদির অবস্থা সেই। এখন ইরান এমন একটা রাষ্ট্র, ওনার আসলে অ্যাডভাইজারের কি সমস্যা আমি জানি না। ইরান তো কখনো হার মেনে নিবে না, সম্পূর্ণ ইরান ধ্বংস হয়ে যাবে, কিন্তু হার মানবে না। এখানে উনি, আমার মনে হয় ইসরায়েলকে বাঁচাতে দেয়া আমেরিকা নিজে নানা বিতর্কে পড়বে। এমন কোনো সমস্যার সমাধান হবে না। মাঝখান দিয়ে আমাদের গতকাল তেলের দাম বাড়ানো হয়েছে ৳৫ করে। গতকাল, হ্যাঁ, আজকেই বাড়ানো হয়েছে ৳৫ করে নতুন করে ২য় দফায়। তা আমি আশা করি আসলে ইরানকে হারানো সম্ভব না, এবং বিশ্বের যে পরাশক্তিগুলো দেশগুলি আছে তাদের হয়তো বসা উচিত এই সিদ্ধান্ত নিয়ে। তো এখান থেকে মাথা গরম করে ইরান যে পরমাণু বোমা নাই বা থাকলে যে মেরে দিবে না, অস্তিত্ব সংকটে পড়লে তো হুম। ইরান ব্যবহার করবে। আমি মনে করি পরাশক্তিদের উচিত ট্রাম্পকে বুঝানো যে আপনারা একটা লাইন আসেন। আপনি হতবাক হবেন না বা শুনে আশ্চর্য হওয়ার কিছু নাই, ইরানের কাছে পরমাণু বোমা নাই। আসলে ব্যবহার করবে সে বা তার সার্বভৌমত্ব প্রশ্নে। একটা ধৈর্যের একটা সীমা থাকবে। ইসরায়েল একের পর এক কাজ করে যাচ্ছে। এই যুক্তরাষ্ট্র কখনো প্রতিবাদ করে নাই। হাজার, হুম হাজার মানুষ মারা গেছে ফিলিস্তিনিদের। এই যুক্তরাষ্ট্রই সাপোর্ট দিছে। তো কতদিন মুসলমানরা সহ্য করে থাকবে? এবং আমেরিকার ভিতরে দেখবেন যে আন্দোলন শুরু হবে। আর সেটা যে এক্সট্রিমিস্ট পর্যায়ে পৌঁছে যাবে না, অস্বাভাবিক কিছু না। আমার উচিত পররাষ্ট্র আ পরাশক্তি যেগুলি আছে আমাদের বড়, বড় রাষ্ট্র, ট্রাম্পকে বুঝানো। কারণ আমেরিকা একটা বেশ সভ্য জাতি। সভ্য জাতি না, একটা ক্রস। বাট তারা অনেক লেখাপড়া জ্ঞানী। তাদেরকে একটা
একটা নিয়মের মধ্যে আসা উচিত। সকল মানুষ সমান। এভাবে মানুষকে আঘাত করা, আর এই যুদ্ধটা সম্পূর্ণ দোষ তো আমেরিকার নিজের, ইউএস এর। তারা নিজেরই আক্রমণ করছে। আমি মনে করি এটা আমাদের আর কিছু করার নাই। পাকিস্তান তার আপ্রাণ চেষ্টা করতেছে। হুম। এরপর দেখবে আরব বিশ্ব ঘুরে যাবে। চুক্তি কি সম্পূর্ণ আপনি দেখেন কি ধরনের চুক্তি বা কি ধরনের চূড়ান্ত কোনো ডিল করার মতো পসিবিলিটি এবং সেখান থেকে কোনো এক্সিট পয়েন্ট আপনি দেখতে পান, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য? যুক্তরাষ্ট্রের জন্য একটা সহজ সমীকরণ। উনি আপোস করে আগায় যান। উনি যদি সহজ সরলভাবে ইরানকে আপন করে নেন, সমস্যার সমাধান সহজে হবে। নাহলে অপমানিত হবেন। মুসলমানদের তো সুবিধা, মারা গেলে শহীদ। এটা উনি বুঝেন নাই। এবং হুম। নিজের ইজ্জত রক্ষা করার জন্যই বন্ধুত্বের জন্য হাত বাড়ান। আমার মনে হয় সমস্যার সমাধান হবে। ধন্যবাদ ভাই। জি, আপনাকে ধন্যবাদ জনাব কর্নেল ফেরদৌস। আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কি বলেন? যে যুদ্ধটা শুরু হয় কিন্তু যখন তাদের সিজ ফায়ার চলছিল বা আলোচনা চলছিল, আলোচনার নাম করে একদিকে আলোচনা চালিয়ে যাচ্ছে, হঠাৎ করেই কিন্তু আমাদের ট্রাম্প ভাই অ্যাটাক করে বসলো। এটা সম্ভবত 28শে ফেব্রুয়ারি। আমি উইদিন 5 days একটা টক শোতে বলেছি, তখন 4 জন ছিলেন, আমরা 4 জন ছিলাম। তো সেখানে আলোচনা হচ্ছিল। তা আমি বলেছিলাম যে যুদ্ধটা প্রলংড হওয়ার সম্ভাবনাই 90%। আচ্ছা, যুদ্ধ যদি 1 মাসের মধ্যে সলভ হয়ে যায় তো ভালো, আর তা না হলে এই যুদ্ধটা যে কোন লেভেলে, কোন মাত্রায় চলে যাবে সেটা বলা মুশকিল, এটা ডিফাইন করা এই মুহূর্তে মুশকিল। এটা আমি তখন বলেছিলাম সে মার্চের ফার্স্ট উইকে। তো তারপর থেকে আমরা মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুনের 1 তারিখ আজকে, তা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো এখানে কতটা খেসারত ইসরায়েল এবং আমেরিকাকে দিতে হয়েছে এটা তারা বুঝতে পারছে। আচ্ছা, কত বিলিয়ন ডলার, প্রথম 50 দিনেই মনে হয় কয়েক বিলিয়ন ডলার, $50 বিলিয়ন বা তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে। তারপর আর্মামেন্ট ইকুইপমেন্ট, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, শিপ, ডিস্ট্রাকশন, এগুলা ক্যাজুয়ালিটি, হিউম্যান ক্যাজুয়ালিটি, সোলজার্স ক্যাজুয়ালিটি, এগুলো তো হয়েছে। এত লম্বা এখানে বলার স্কোপ নাই, হয়েছে। তারপর অ্যাটাক, কাউন্টার অ্যাটাক হয়েছে। ইরানের উপরে অনেক কিছু তারা করেছে। আচ্ছা, এখানে ইরানের একটা ভালো জিনিস, তারা কিন্তু যা করছে বলছে যে আমি তোমার উপর দিয়ে এই কাউন্টার মেজার নিতে যাচ্ছি, তুমি আমাকে অ্যাটাক করেছো, তার প্রতিবাদ হিসেবে আমি এটা করতে যাচ্ছি। ইসরায়েলের মতো কাজ করে নেই, হিনিয়াস অ্যাক্ট তারা করে নেই। হ্যাঁ, কোনো সিভিলিয়ান টার্গেটের উপর তারা করে নেই, স্পেসিফিক মিলিটারি টার্গেটস বা মিলিটারি এস্টাবলিশমেন্টের উপর তারা করেছে। এবং এই যে ইরান যেটা করেছে, বলেছে যেটা, ওটা করে দেখিয়েছে। ইরানের 5000 বছরের সভ্যতায় তারা কখনো হার মানেনি। তো ইরান মানবে না, আমার বন্ধু বলে গেলেন, এটা আমি জানি, ইরান মানবে না। তারা মরে যাবে কিন্তু তারা এই হার মানবে না। আর ইরানের টেরেইন এরকম যে ওখানে গিয়ে আমরা এই যুদ্ধের একটা পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে তারা ফুট সোলজার পাঠাবে ফিল্ডে অ্যাটাকে। শুধু এয়ার অ্যাকশনে কাজ হচ্ছে না, ডেস্ট্রয়ার দিয়ে কাজ হচ্ছে না, তো হরমুজে অ্যাটাক করেও কাজ হচ্ছে না, হরমুজ প্রণালীতে। তো ফিল্ডে এত সোজা না যে তারা করবে। তবুও 2-1টা জায়গায় তারা ট্রাই করেছিল, বাট দে ডিড নট সাকসিড। এটা সাকসেস পাবেই না, এটা পাবেই না, ইনশাল্লাহ কোনোভাবেই পাবে না। ইসরায়েল এবং এটা চাপিয়ে দেওয়ার যুদ্ধ। ইরান কিন্তু আগে যুদ্ধ লাগায় নাই, তারা এটা করতে যায়নি, তারা প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে মাত্র। তো এখানে ইরানকে কেউ ওয়ার্ল্ডে দোষ দিতে পারেনি আজ পর্যন্ত, পারবেও না। ওই সাড়ে শয়তান কিছু নেতানিয়াহু আর ট্রাম্প ভাই ছাড়া আর কেউ, ট্রাম্প ভাই কেউ আবার টেম্পো ভাই বলে, ওটা আমি বললাম না, থাক। তো এরা যা দুষ্টামি করছে তা সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, আমেরিকার ভিতরেও কিন্তু অনেক আন্দোলন হয়েছে এই পর্যন্ত, অনেকগুলো স্টেটে। এবং আমেরিকান যে ওদের যে অনলাইন বা বিভিন্ন জরিপে ভোটাভুটিতে উঠে এসছে ট্রাম্পের মানে পপুলারিটি কতটুকু কমে গেছে। ওদের সোলজাররা পর্যন্ত, ওদের কমান্ড মানে সেন্টকমের যে জেনারেল যারা আছে, ইভেন তারাও আমরা নিউজে দেখেছি, তারাও ইভেন অর্ডার বলেছে আমরা আনলফুল কমান্ড ওবে করব না। অনেক কিছুই দেখেছি। ট্রাম্প এতটাই বিপাকে যে সে বের হয়ে আসতে পারছে না। ইউএসএ কিন্তু ন্যাটোকে নিয়ে আফগানিস্তান থেকে লাস্ট বের হয়ে গেছে 20 বছর পরে। আচ্ছা, ভিয়েতনাম থেকেও গেছে, অন্যান্য দেশ থেকেও অতীতে গিয়েছে। তো এটা তারা ভেনিজুয়েলা ভেবেছিল, ভেনিজুয়েলা আর ইরান এক না। তো ভালোই যদি ট্রাম্প ভাই চলে যান, সোজা কথা কোনো কথাবার্তা না বলে চুপচাপ চলে যান মাঠটা ছেড়ে, তাইলে অ্যাটলিস্ট তার মান ইজ্জত না থাকবে। আচ্ছা, বিস্তর মার খেয়েছে, যেটা ওয়েস্টার্ন মিডিয়াগুলা প্রকাশ করে না, অনেক পরে আমরা বিভিন্ন সোর্সে জানতে পারি।
ইরান যত যুদ্ধ প্রলংড হবে তত আমেরিকা ফকির হবে, অলরেডি হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। তো নিউ ওয়ার্ল্ড অর্ডারে ইউএসএ ইজ ইন নো মোর ইন নাম্বার ওয়ান পজিশন। যে যত যাই বলুক, আমেরিকা আমেরিকা কয়ে মানে চেতনা চেতনা আমরা যেমন লাফাইছি ওরকম আমেরিকা আমেরিকা কয়ে ফলস একটা ইমেজ তৈরি করে যেটা হচ্ছে সেটা নাই, এটা আমেরিকা নিজেও জানে। চায়না হ্যাজ কাম আপ টু ওয়েল, রাশিয়া ইজ দেয়ার। ইরানকে যদি নর্মাল বিজনেস করতে দেওয়া হয় স্যাংশন ছাড়া বা কি অন্যান্য, নেক্সট ইরান উইল বি দি পাওয়ার। তৃতীয় শক্তি হিসেবে বিশ্বে আমেরিকা উইল গো ডাউন টু 4th or 5th পজিশন। তাদের এই পরিমাণ ইকোনমি ডাউন হবে যে সে তার পক্ষে চালিয়ে যাওয়া আর সম্ভব হবে না। তো এটা আমেরিকা বারবার সিজফায়ার চুক্তি করেছে বেশ কয়েক দফা, সেই চুক্তি করেও কিন্তু তারা চুক্তি নিজেরাই করতে প্রস্তাব দিচ্ছে, আবার সেই চুক্তি তারাই ভঙ্গ করছে। তো ইরান বুঝে গেছে যে আমেরিকা কখনোই চুক্তি রাখবে না। আর আমেরিকার জন্য এটা দুর্ভাগ্য যে আমেরিকা ইসরায়েল দ্বারা ব্যবহৃত হচ্ছে, আমেরিকান ট্যাক্স পেয়ারের মানি কনজিউম করছে ইসরায়েল, ইসরায়েলের পক্ষ হয়ে এই আমেরিকান ট্যাক্স পেয়ার মানি খরচ হচ্ছে এই যুদ্ধে। সো আমেরিকান জনগণও কিন্তু খেপে গেছে, ওদের থিঙ্ক ট্যাঙ্কস গুলোও জানে, ওদের ইভেন রুলিং পার্টি বা অপোজিশন সবাই জানে এটা। সো এইখানে তাদের অস্তিত্ব নিয়ে কিন্তু টানাটানি হবে যদি এই আর 6 মাস এই যুদ্ধ প্রলং করে। তো ওরা নেতানিয়াহু যতদিন বেঁচে আছে এই শয়তানি করে যাবে। আর ইসরায়েলের জিউসদের একটা ইউএসএ তে জিউসদের একটা বড় লবি আছে যেটা কাজ করে গভর্নমেন্টের পিছনে। সো এই সমস্ত কারণে ট্রাম্প চাইলেও অনেক কিছু করতে পারছে না, পিছু হতে পারছে না। বাট আলটিমেটলি এটা মানে আমেরিকান ইকোনমির জন্য একটা ডিস্ট্রাকশন ডেকে আনছে, বন্ধুহীন হয়ে পড়ছে। কারণ আমেরিকা মাঝখানে ট্রাম্প কলও দিয়েছিল যে ইউরোপিয়ান যারা আছো বন্ধু রাষ্ট্র, ন্যাটোর রাষ্ট্রগুলো আসো, আমরা হরমুজকে মুক্ত করব। কই কেউ এসেছে? কেউ আসেনি, এটাও আমরা দেখেছি। সো সিরিজ আফটার সিরিজ কিন্তু অনেক ইভেন্টস গেছে গত এই যে 3-3.5 মাসের যুদ্ধে, যেটা আমরা দেখতে পেয়েছি। এতগুলো স্পেসিফিক এখানে বলার সময় নাই গেছে। আমরা কিন্তু মানে সামারিলিটা দেখতে পেয়েছি, ইন নো ওয়ে ইসরায়েল আমেরিকা ইন এ মানে বেটার ফুটিংস, তারা অ্যাডভান্টেজেস পজিশনে কোনোভাবেই নাই। হ্যাঁ, এদিকে গাজায় যথেষ্ট তারা করেছে, গাজাকে তারা ক্ষতিগ্রস্ত করেছে, মানে এটা যাচ্ছে তাই ভাষায়, এটা আর বলা যাবে না, এতটা নির্মমতা তারা দেখিয়েছে। এটার জন্য ইউরোপিয়ানরা কিন্তু এখন যারা আগে সাপোর্ট দিত কিন্তু এখন তারা দিচ্ছে না। সো আমেরিকা ইসরায়েলের এই দুষ্টামি, ওদের মাস্তানি মাত্র গোধূলি লগ্নে আছে, সূর্যাস্ত হবে এটাই আমি বিশ্বাস রাখি। আর আরব কান্ট্রিজ গুলা কিন্তু এখন নতুন করে চিন্তা করতে হবে। দে ডোন্ট নিড ইউএস আর্মি, তাদেরকে দরকারই নাই ইউএস আর্মির বেস দেওয়ার নিচে। এতদিন যারা করেছে ইউএস ইকুইপমেন্ট মানে বাইপাস করে গেছে ইরানের মিসাইল এবং অন্যান্য, চায়নার টেকনোলজি, রাশিয়ান টেকনোলজি সবকিছু কম্বাইনলি কিন্তু ইরানকে সাপোর্ট দিয়েছে। এবং পাকিস্তান এখানে একটা রোল প্লে করেছে এই মিডিয়েটিং করার জন্য, যে কারণে পাকিস্তান ডিপ্লোম্যাটিক এরিনাতে কিন্তু একটা ভালো মানে একটা অবস্থান তৈরি করে নিয়েছে নিজের জন্য, যেখানে উল্টা মোদি একটা চপেটাঘাত খেয়েছে। তো অনেক জ্বালা আছে মোদির। এই ধরনের সবকিছু মিলিয়ে যদি আমরা চিন্তা করি তো চায়না ইজ কামিং আপ ওয়েল। এবং ইরান, চায়না, পাকিস্তান, টার্কিশ সাপোর্ট, রাশিয়ার সাপোর্ট অবশ্যই পাচ্ছে, বিভিন্ন ফর্মের সাপোর্ট পাচ্ছে। এবং সাপোর্ট যদি নাও পায়, এই ইরান এমন একটা জাতি কোনো দিন তারা মাথা নত করবে না। এবং ইরান যদি জাস্ট তার বিজনেসটা এক্সপেক্টেড রেটের 50% চালিয়ে যেতে পারে, খুব দ্রুতই তারা বাকি টেকনোলজিতে অনেক আগিয়ে যাবে। অলরেডি তারা আগিয়েছে, দে হ্যাভ থাউজেন্ডস অফ সায়েন্টিস্ট, এবং তারা টেকনোলজিতে খরচ করেছে অনেক পয়সা, পেটে পাথর বেঁধে হলেও তারা এই জাতি তাদের ডিফেন্স গড়ে তুলেছে। তাদের মাটির নিচেও মিসাইলের আস্তানা, সাগরের নিচেও তাদের কি বলবো ওদের মিসাইলের আস্তানা আছে। এটা আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফর্মে আমরা দেখেছি। তো এই সমস্ত কিছু যদি আমি অ্যানালাইজ করি তাহলে আমেরিকা হ্যাজ গন ডাউন। নেতানিয়াহু ইজ এ ম্যাটার অফ টাইম। অ্যান্ড মিডল ইস্টের যে কুলাঙ্গারগুলো আছে, যে 5-6টা আরব কান্ট্রিজ যারা ইসরায়েলকে এই মুনাফিকির অবস্থায় থেকে ইসরায়েলকে সাপোর্ট করেছে, দে গট এ বিটার লেসন দিস টাইম। এবং তারা ভালো হবে যদি বোধোদয় হয় তাদের, ইরান নিয়ে তারা নিজস্ব আরব বলয় কিন্তু নিজেরাই একটা মানে মহাশক্তি অঞ্চল গড়ে উঠতে পারে।
এবং তাদের ডিফেন্সের জন্য ইরান এনাফ, তাদের জন্য আর কারো দরকার নাই, বড় জোর টার্কিকে করতে পারে। তো ইভেন জার্মান বা চায়না, রাশিয়ারও দরকার নেই। ইরান ক্যান হেল্প টু ডেভেলপ দেয়ার ডিফেন্স অটোমেটিক্যালি। তো এটা একটা সময় হবে, আমি আশাবাদী। আমি যেমন 3 মাস আগে বলেছিলাম যুদ্ধটা কোন লেভেলে চলে যাবে, এটার মাত্রাটা এখনই কল্পনা করা যাচ্ছে না, বাট ইট উইল বি এ মানে মানে কি বলবো, বিগ শিট। অ্যান্ড অলরেডি কিন্তু বিগ শিটে পড়ে গেছে Big lessons ইউএস এর জন্য হয়ে গেছে। পৃথিবীর সামনে ইউএসএ আর কবে এখানে আবার নিজেদের অবস্থান তৈরি করতে পারবে, এটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইউএস এর সামনে, যতটুকু আমাদের বিশ্লেষণ দ্বারা। ইউএসএ যদি বলে 20 বছর পরে তারা আবার উঠে আসবে ইউএসএ, রাশিয়া কিন্তু 80s এর দিকে, লেট 80s এ যখন রাশিয়া ভেঙে যায় চলে আসছে 25 বছরে। তো ইউএসএ 25 না 30 বছরেও পারবে না, কারণ ততদিনে চায়না, রাশিয়া, ইরান এরা আরো 60 বছর এগিয়ে যাবে তাদের থেকে, তাদের যে মিসাইল টেকনোলজি এবং অন্যান্য। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা বলা যায় যে যুদ্ধটা প্রলংড হওয়াতে ইরানের জন্য ভালোই হয়েছে, এবং আরব কান্ট্রিজ উইল হ্যাভ বেটার ডেজ ইন ফিউচার। বাট আরব কান্ট্রিজের মানে গভর্নেন্স সিস্টেমটা চেঞ্জ আসতে হবে। যদি এদের রাজতন্ত্রে চেঞ্জটা আসে, পিপলস পাওয়ার যদি তৈরি হবে ইনশাল্লাহ, তো তখন এই আরবরাই কিন্তু একটা, মুসলিমরা কিন্তু ওয়ার্ল্ড রুল করবে, একটা সময় আসবে, এটা আমি বিশ্বাস রাখি। এটাই বিশ্বাস করি, সেটাই দেখা যাক কি হয়। ধন্যবাদ আপনাকে জনাব কর্নেল ফেরদৌস। জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান। হ্যাঁ, আপনি চুক্তি হবে কি হবে না, এখন কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, হবে না, এটা চূড়ান্ত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে এখন সেটা হলো 60 দিনের একটা খসড়া মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা হবে কি হবে না। এই ফ্রেমওয়ার্ক কিন্তু চুক্তি হচ্ছে না, কিন্তু এটা একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি আছে? এই ইরান বলছে, ট্রাম্প বলছে যে আমরা প্রায় একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর খুব কাছাকাছি পৌঁছে যাচ্ছি, এবং 60 দিনের জন্য আর একটা নতুন একটা, এটা রিনিউয়াল অফ মানে প্রেজেন্ট যে কন্ডিশন। তার মানে কি, যুদ্ধ শেষ হচ্ছে না, যুদ্ধের একটা বিরতি চলছে। এই বিরতির মধ্যে, বিরতি কিন্তু এর আগে যতগুলি বিরতি হয়েছে সবগুলি বিরতির কিন্তু পূর্ণ সদ্ব্যবহার করেছে ইসরায়েল এবং আমেরিকা। সুতরাং এটাও তাদের যে অ্যাকচুয়ালি যেদিন যুদ্ধবিরতিটা হলো প্রথম, এই যুদ্ধবিরতির পরে কিন্তু আপনার যুদ্ধবিরতি হওয়ার কারণটা হলো, আমি এর আগেও আপনার শোতে বলেছি যে একটা আর্মি যখন বা একটা আর্ম ফোর্সেস যখন কোনো আক্রমণাত্মক ভূমিকায় যায়, তখন তাদের একটা থ্রেশহোল্ড আছে। এই থ্রেশহোল্ডটাকে বলা হয় কালমিনেশন পয়েন্ট। তো যে কোনো একটা আক্রমণকারী দেশ সেই কালমিনেশন পয়েন্টে পৌঁছার আগেই কিন্তু তাকে সে আক্রমণ থেকে সরে আসতে হয়, যেন সে কালমিনেশন পয়েন্টে না যায়। কারণ কালমিনেশন পয়েন্টে গেলে সে আর তার আক্রমণের ক্ষমতা ফিরে পায় না। তো ওই বিরতিটা যখন হয়েছে, মনে রাখতে হবে ওই সময়টা ছিল মানে তারা আর যদি একদিন পরে এই যুদ্ধবিরতির ঘোষণা করে, তাহলে কিন্তু তারা ওই কালমিনেশন পয়েন্ট পৌঁছে যেত, এবং তারপরে পুরো অ্যাডভান্টেজটা ইরানের হাতে কমপ্লিটলি চলে যেত। সেই ক্ষেত্রে আমেরিকা এবং ইসরায়েলের যৌথভাবে একটা পরাজয়ের সম্ভাবনা ছিল। এবং এটাই কিন্তু আমেরিকানরা তাদের বিভিন্ন রকম মানে মানে বলবো যে সামরিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে এটা পড়ায় যে তুমি অ্যাটাক করতে থাকবে এমন ভাবে যেন কখনোই কালমিনেশন পয়েন্টে না পৌঁছাও, তার আগে যেন তুমি টের পাও যে তুমি কিন্তু কালমিনেশন পয়েন্টে পৌঁছাচ্ছ। এখন আর যারা নাকি ডিফেন্ড করছে, তাদের দায়িত্বটা হচ্ছে সেই কালমিনেশন পয়েন্টে যত তাড়াতাড়ি আপনি নিতে পারবো, তত তাড়াতাড়ি আক্রমণাত্মক যে শক্তি আছে তাকে আমি পরাজিত করতে পারবো। তো আমি মনে করি যে এই যে ব্রেকটা নিয়েছে, এবং ব্রেকের পরে যখন তারা স্টক টেকিং করেছে, তখন দেখছে যে তাদের হাতে এখন যে এই যে হেক্সেট, পরশুদিন আইএসএস এর যে একটা সেমিনার ছিল, সেমিনার বলছিল যে আমেরিকা হ্যাজ গট ফুল অফ স্টক পাইলস অ্যান্ড দেয়ার ইজ নো প্রবলেম, মানে আমাদের কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু আসল ঘটনা হচ্ছে, যখন এই সমস্ত অ্যামুনিশন চেয়েছে বিভিন্ন কোম্পানির কাছে, তারা বলে দিয়েছে যে আগামী 3 বছরের আগে আমরা তোমাকে এগুলি ডেলিভারি দিতে পারবো না। তো এবং তারা কি করেছে, সারা পৃথিবী থেকে, কোরিয়া থেকে উঠিয়ে নিয়েছে, পোল্যান্ড থেকে উঠিয়ে নিয়েছে, এবং ইউক্রেন থেকে উঠিয়ে নিয়েছে, সবগুলি নিয়ে এসে তারপরেও কিন্তু তারা তাদের এই মধ্যপ্রাচ্য ফ্রন্টটাকে সামাল দিতে পারছে না। অর্থাৎ তারা কিন্তু এখন নেক্সট যুদ্ধ যদি করতেই হয়, তাহলে তাকে অ্যাটলিস্ট 2 বছর পরে, এই 2 বছরের মধ্যে যেটা করতে চায় ইসরায়েল, সেটা হচ্ছে পুরো লেবাননটাকে ধ্বংস করে ওটাকে আরেকটা গাজা বানাতে চায়। কিন্তু আমার মনে হচ্ছে যে ইউরোপ এবং সারা বিশ্বের সকলেই ইসরায়েলকে কিন্তু এই তাদের এই যে সেই মানে সেই দুরাশা, এই আশা তাদের দুরাশায় পরিণত হবে আর কি। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ট্রাম্প খুব ডেসপারেটলি চাচ্ছে নভেম্বরের আগে যেন সে একটা কিছু না একটা, এখন আপনি যদি ওই গত পরশু দিনের যে আমি সেমিনারটা শুনলাম, সেখানে আপনার হেক্সেট বলছে যে যে কোনো চুক্তি হবে বেস্ট চুক্তি, whereas
আপনি চুক্তির যদি আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন গুলি দেখেন, এবারে কিন্তু ইরান খুব পরিষ্কার বলে দিয়েছে যে এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে কোনো রকম নিউক্লিয়ার নিয়ে কোনো আলোচনা হবে না, এবং মিসাইল ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কথা বলা হবে না। কিন্তু সে খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে লেবানন, সিরিয়া এবং গাজায় সমস্ত হামলা বন্ধ করতে হবে। তো বেঞ্জামিন নেতানিয়াহু যেটা করেছে সেটা হচ্ছে সে এই আন্ডারস্ট্যান্ডিংটার মধ্যে ট্রাম্পকে যেতে দিতে চায়, যার কারণে ওই যখন এটা এগ্রি করার কথা ঠিক তার 18 ঘন্টা আগেই ট্রাম্প একটা নতুন কন্ডিশন যোগ করে দিল, সেটা হলো আব্রাহাম অ্যাকর্ডসে পাকিস্তান, টার্কি, সৌদি আরব এবং কাতার তারা যেন স্বাক্ষর করে ইসরায়েলের সাথে যেন তাদের সম্পর্কটা স্বাভাবিক করে। এ ব্যাপারে এই কয়েকটা দেশই তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে প্যালেস্টাইনকে স্বীকার করে নেওয়া এবং ইসরায়েলকে রাজধানী করে একটা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ডিক্লেয়ার করা। প্যালেস্টাইন কিন্তু একটা স্বাধীন দেশ, এটা কিন্তু আমেরিকারই প্রস্তাবে, কিন্তু টু স্টেট সলিউশন আজকে না, বহু আগে হয়েছে, এটা সম্ভবত 1993-তে, এবং তখন থেকে কিন্তু এই টু স্টেট সলিউশনটাকে ইসরায়েল কোনোভাবে মেনে নিতে পারছে না, কারণ তারা তাদের ওই মানে ওয়েস্ট ব্যাংকের পুরো এলাকা এবং পুরো প্যালেস্টাইন তাদের দরকার। নিতে চায়, এখন আবার লেবাননও গেছে। জি, এখন লেবাননে তারা না, এখন কথা হচ্ছে কি, লেবাননে কিন্তু তারা আসলে টিকতে পারবে না। এর আগেও চেষ্টা করেছিল, বহুদিন লেবাননে ছিল। লেবানন আজকের ব্যাপার না, টু স্টেট না মানার কথা তো প্যালেস্টাইনের, কি দুর্ভাগ্যজনক দেখেন। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি, এই এই যে একটা পুরো প্ল্যানটা, এটা কিন্তু আজকের প্ল্যান না। আপনি আজকে আমি একটা জিনিস দেখতেছিলাম, সেটা হলো যে 17 জুলাই 1917 তখন যে বেলফোর্ড ডিক্লারেশনের যে যেটা বলা হয়েছিল, এটা হচ্ছে যে ওটা ছিল দি কলোনাইজেশন অফ জায়োনিস্ট কলোনাইজেশন অ্যাক্ট, জায়োনিস্ট কলোনাইজেশন অ্যাক্ট, অর্থাৎ এই ইহুদিবাদের কলোনাইজ করার যে অ্যাক্ট, সেটা কিন্তু এই বেলফোর চুক্তি। এবং এটা রথচাইল্ডকে দিয়েছে যে তুমি এই চুক্তির ভিত্তিতে তুমি ওখানে একটা ভূখণ্ড পাবা, এবং আমরা কিন্তু, এবং সেখানে খুব খুব মিনমিন করে একটা মানে সে একটা চুক্তি দিয়ে একটা বলেছে যে তুমি কারো জমি দখল করতে পারবে না, কারো প্রতি তুমি অবিচার করতে পারবে না, অন্যদের প্রতি, এই সমস্ত কথা বলা ছিল। কিন্তু ইসরায়েল তো আর, যেহেতু তারা জানে যে এটা হলো জায়োনিস্ট কলোনাইজেশন অ্যাক্ট হচ্ছে, সুতরাং তারা যা কিছু করবে, ব্রিটেনের কাছে ওই ক্ষমতা নাই তাদেরকে আটকানোর মতো। তো অ্যাকচুয়ালি পুরো দলটাই ছিল একটা টেরোরিস্ট দল। তারা এসে ইসরায়েলে ঢুকে এই প্যালেস্টিনিয়ানদের যে তাদের মানে কি বলে, তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে তারা তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এবং এখানে 400 মানে ডিফারেন্ট টাউনস, মানে ভিলেজ, যেটাকে সেটেলমেন্ট এরিয়া, যেখানে প্যালেস্টিনিয়ানরা থাকতো, এগুলিকে তারা উৎখাত করেছে। 7.5 লাখ আপনার প্যালেস্টাইনিদেরকে বাড়ি থেকে মানে বের করে দিয়েছে। দেওয়ার পরে কিন্তু তারা অকুপাই করে নিয়েছে। ইট ইজ সামথিং লাইক ওদেরকে কিন্তু আশ্রয় দিয়েছে। যখন ইউরোপ থেকে এদেরকে তাড়িয়ে দিল, এরা কোথাও জায়গা পাচ্ছিল না, তখন প্যালেস্টাইনিরা কিন্তু তারা বলছে যে ঠিক আছে, তোমরা আসো, তোমরা আমাদের এখানে থাকো। আপনি দেখেন নিউ ইয়র্কে কয়েকদিন আগে একটা বিরাট শোডাউন হয়েছে নিউ ইয়র্ক জুসদের। তারা বলেছে যে আমরা জন্মলগ্ন থেকে আমরা প্যালেস্টাইন মুসলমানদের সাথে আমরা একসাথে ছিলাম, তারা ছিল আমাদের প্রতিবেশী, ভাইয়ের মতো। এমনকি অনেক মুসলিম মাকে আমরা দেখেছি যে জুস বাচ্চাকে দুধ খাওয়াতে, আমাদের সাথে এই সম্পর্ক ছিল। সুতরাং আজকে যারা মানে ইসরায়েলে যা হচ্ছে, এটা হলো ইসরায়েল স্টেটের একটা আচরণ, সাংঘাতিক মানে জায়োনিস্ট আচরণ। এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। এই হলো আপনার অবস্থা। এখন প্রশ্নটা হচ্ছে যে এই বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে, ইউরোপ তো আপনার ট্রেড রেস্ট্রিকশন কিন্তু বিভিন্ন দেশ কিন্তু তাদের ইন্ডিভিজুয়ালি নিয়েছে, এবং এটার মধ্যে আর কোনো তারা আলোচনার সুযোগ রাখে নাই। দে হ্যাভ টেকেন দ্য ডিসিশন। প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল কি তাহলে কি হতে যাচ্ছে তাহলে? আপনি দেখেন আমেরিকার কংগ্রেসে 67% কংগ্রেসম্যান তারা হলো আইপ্যাকের অর্থে রাজনীতি করে। আমি এই মুহূর্তে একটা ডেটা দেখলাম, আমি আপনাকে জাস্ট খালি ডেটাটা আমি আপনাকে পড়ে শোনাই যে, আচ্ছা, এটা হচ্ছে যে আপনার যে টোটাল বলছে যে 535 জন সদস্যের মধ্যে বর্তমানে 119তম কংগ্রেস, যেটা 349 জন সদস্য, প্রায় 65% নির্বাচনী প্রচারণার জন্য আইপ্যাকের থেকে অর্থ নেয়। এবং আপনি জানেন কিনা জানি না, এই যে মেসি বলে একজন
একজন কংগ্রেসম্যান কেনটাকি থেকে, সে ইলেকশন করার নমিনেশন চেয়েছিল। এটা একটা ছিল প্রাইমারি। এই প্রাইমারিতে মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে। কত? $45.2 মিলিয়ন। এই হলো ওই। এবং আমি বলি আপনার, বর্তমানে কংগ্রেসের এবং রিপাবলিকানদের মধ্যে এই 80 জনের মধ্যে দেখা যাচ্ছে 80 জন যারা নাকি কেরিয়ারের সর্বোচ্চ নির্বাচনী অনুদান নিয়েছে, তারা হচ্ছে 36 জন হচ্ছে রিপাবলিকান, 40 জন হলো ডেমোক্র্যাট। আপনার রিপাবলিকান ছেড়ে ডেমোক্র্যাটদের যে ক্ষমতা আসে, আপনি কি মনে করছেন এটা পরিবর্তন হবে? হাকিম জেফরি, যে নাকি লিডার অফ কংগ্রেস, সে হইল সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট, সে একাই $9,33,000 নির্বাচনী ব্যয় নিয়েছে তার নির্বাচনের সময়। কংগ্রেসম্যান নির্বাচিত হয় 2 বছরের জন্য, অর্থাৎ 2 বছর পর পর তাদের এই টাকা দরকার হয়। যতক্ষণ পর্যন্ত, এবং এই কংগ্রেস এবং সিনেট কি করছে এখন, আমেরিকান মানুষ যখন এত ক্ষিপ্ত হয়ে গেছে, তখন তারা সরাসরি তাদেরকে যেতে পারছে না তাদেরকে কনভিন্স করার জন্য যে আমাদের টাকা দিব। এখন তারা একটা নতুন কোনো পথ খুঁজছে, যেভাবে ইসরায়েলকে আমেরিকার একটা অংশ হিসাবে বা আমেরিকার অ্যালায়েন্স হিসাবে কিভাবে তাদেরকে অর্থ দেওয়া যায়, সেটার একটা পথ তারা খোঁজার চেষ্টা করছে। কারণ এই কিছুদিন আগে বার্নি স্যান্ডার্সের যে অবজেকশন ছিল, এটার কারণে সিনেটররা কিন্তু ইসরায়েলকে টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয় নাই। এবং এবারে যে অবস্থা দাঁড়াচ্ছে ইলেকশনে, আমেরিকার ইলেকশনে, এক্সট্রিম রাইট এবং এক্সট্রিম লেফট তারা এক হয়েছে। অর্থাৎ যাদের একে অপরের চরম শত্রু ছিল, তারা একটা ফুটিং আসছে যে আমেরিকার রাজনীতিবিদরা যদি আমেরিকার মানুষকে প্রাধিকার না দিয়ে, অগ্রাধিকার না দিয়ে, যদি তা ইসরায়েলের স্বার্থে আমাদের ট্যাক্সের পয়সা ব্যয় করে, আমরা তাদেরকে আর ভোট দিচ্ছি না। তো এই হলো আপনার অবস্থা দাঁড়াচ্ছে। এবং এই যে প্রতিবাদ, এটা কিন্তু সব জায়গায় ছড়িয়েছে। সুতরাং এখন ট্রাম্প আর কোনো উপায় নাই তার কাছে, সে যে কোনো একটা চুক্তি করে বের হতে, যে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং করে বের হতে চায়। এবং এটাই হলো। এবং সবচেয়ে জিনিস, মজার ব্যাপার হলো, ইরান যে দাবি করেছে যে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, ট্রাম্প তাদেরকে বলছে আমরা তোমাকে $300 বিলিয়ন ইনভেস্টমেন্ট অ্যালাউ, তুমি শুধুমাত্র রাজি হও আমাদের সাথে। কিন্তু ইরান ট্রাম্পের এই আশ্বাসে মোটেই তারা বিশ্বাস রাখতে পারছে না, কারণ ট্রাম্পের যে আন্তর্জাতিক ফান্ড গঠন করবে, তার হলো প্রমিস ভাঙ্গার, বা যে তার এই যে তার এটাকে সততা, তার যে তার এই প্রবণতার কারণে ইরান কোনোভাবেই ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে না। এবং তারা, দেখেন একটা জিনিস বলছি, একটা দেশের জন্য কতটুকু অপমানজনক যখন তারা তাদের একটা আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই, আমি আমার রিপ্রেজেন্টেটিভ ঠিক করবো, কিন্তু আপনি আমাকে শর্ত দিচ্ছেন, আপনি যদি ওই লোককে আপনার সাথে আনেন, আমি আপনার সাথে বসতেছি না, আপনি অন্য লোক অমুককে আনেন। ভাইস প্রেসিডেন্টকে আনতে বলছে, কারণ সে মনে করে যে এটা একটা দায়িত্বশীল মানুষ, হি উইল বিহেভ প্রপারলি। কিন্তু তাতেও কিন্তু, এবং জেডি ভ্যান্সও কিন্তু এসে কিন্তু সফল হতে পারে না, কারণ জেডি ভ্যান্সকে সফল হইতে দেয় নাই। এবং জেডি ভ্যান্স যখন প্রথম আলোচনা এসেছিল, আপনার মনে আছে কিনা জানি না, সে বারবার বলছিল যে আমি চুক্তির প্রতিটা ক্ষেত্রে আমি নেতানিয়াহুর সাথে কথা বলছিলাম। অর্থাৎ সে প্রেসিডেন্টের সাথে কনসাল্ট করছে না, সে ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে, প্রাইম মিনিস্টারের সাথে কনসাল্ট করছে এই চুক্তির ব্যাপারে। চুক্তিটা হচ্ছে ইরান আর আমেরিকার ভিতরে, আর সে কনসাল্ট করছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে। এই হলো আমেরিকার বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, তাদের রাজনীতিবিদ এবং ইসরায়েলের প্রতি দেয় দায়িত্ব। এখন এটা কেন হয়েছে? ব্যাপারটা হলো কি, যে ইসরায়েল কিন্তু আমেরিকাকে আর পরাশক্তি হিসেবে দেখতে চায় না, এবং এই জিনিসটা তারা ইউএই কে কনভিন্স করেছে যে আমেরিকার সাপোর্ট কোনো পাবা না তুমি বরং ইউ বি উইথ মি, আই উইল গিভ ইউ দ্য প্রোটেকশন। এবং দেখেন তারা কি করেছে, তাদের যে আমেরিকা এই মধ্যপ্রাচ্যে আছে কেন? একটা কারণে, সেটা হচ্ছে তেল যেন আনইন্টারাপ্টেড ফ্লো অফ অয়েল। এই রিসোর্সটা এমন একটা রিসোর্স যেটা সারা বিশ্বের প্রতিটি দেশের দরকার হয়, নট ফর এনার্জি অনলি। এটা প্রচুর বাই প্রোডাক্ট আছে এর থেকে, যেমন মনে করেন আপনার ফার্টিলাইজার আছে, এটা সবচেয়ে বড় জিনিস। এছাড়াও আরো বহুত কিছু আছে যেটা এই তেলের বাই প্রোডাক্ট হিসেবে আসে। তো এইটার নিয়ন্ত্রণ যদি আমেরিকার হাতে থাকে, তাহলে তো সে যে কোনো দেশকে সে আপনার এটাকে বলা হয়, এটা হলো একটা অ্যাকচুয়ালি পাওয়ারের একটা ডেফিনেশন আছে। পাওয়ারের ডেফিনেশন হলো ইট ইজ দি অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স সাম আদার কান্ট্রি টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ডিজায়ার। অর্থাৎ অন্য একটা দেশকে আপনি বাধ্য করেন আপনার মতো করে সিদ্ধান্ত গ্রহণ করতে। এই ক্ষমতাটা ইসরায়েল চায়। কিভাবে চায়? তারা চায় পুরো তেলের কন্ট্রোলটা তাদের নিতে, এবং তারা ইউএই কে কনভিন্স করেছে ওপেক থেকে বের হয়ে আসো, পাইপলাইন তৈরি করো, এবং এটা হাইফাতে নিয়ে আসবা, তোমার তেলের পাইপলাইন হাইফাতে থাকবে। সৌদিদেরকে চেষ্টা করছিল কনভিন্স করার জন্য, হরমুজ ইজ আনসেফ, তুমি বরং তেলটা এই দিক দিয়ে নিয়ে আসো। কাতার, কুয়েতকেও তাই বলছে। তো এদের তেল পাইপলাইনটা যদি এই পাইপলাইনটা, এটা কিন্তু একটা ড্রিম প্রজেক্ট তাদের।
এই পাইপলাইন যদি তারা তৈরি করে হাইফাতে নেয়, সারা পৃথিবীর তেলের কন্ট্রোল থাকবে তখন ইউএস এর, এই ইসরায়েলের কাছে। তখন ইউএস কেও তাতে পাত্তা দিবে না। তার একটা প্রথম কারণ আমি আপনাকে বলি, 8 জুন 1967 সালে ইউএসএস লিবার্টি, এটা ছিল একটা স্পাইশিপ। এই স্পাইশিপকে কিন্তু এই ইসরায়েলি বিমান ইচ্ছাকৃতভাবে এটা কিন্তু ধ্বংস করেছে। এবং তারা মানে টু প্রং অ্যাটাক, একটা হলো এয়ার অ্যাটাক করেছে, তারপরে তারা অ্যান্টিশিপ মিসাইল ইউজ করেছে, এবং পরে বলতেছে এটা আমরা ভুলে করছি। উদ্দেশ্য ছিল, এই শিপটা ছিল অ্যাকচুয়ালি স্পাইং শিপ। তারা বিভিন্ন দেশের যে মুভমেন্ট অফ শিপ এবং ইনফরমেশন তারা তারা নেভাল ওয়ারফেয়ার রিলেটেড ইনফরমেশন তারা কালেক্ট করছিল, এবং ইসরায়েল কখনো তাদের ইনফরমেশন তারা ইসরায়েলে আমেরিকার হাতে দিতে চায় না। তারা তাদের সবচেয়ে প্রিয় বন্ধু, কিন্তু তারপরেও তারাই কিন্তু আমেরিকার উপর স্পাইং করে। এবং যখন আমেরিকার কোনো স্পাইং শিপ বা কোনো প্লেন যখন বা কোনো যখন ইসরায়েলের উপর স্পাই করে থাকে, সেটা কিন্তু তারা মেনে নেয় না। তো তার মানে কি, অ্যাকচুয়ালি ইসরায়েল কিন্তু আমেরিকার বন্ধু না, ইসরায়েল হলো আমেরিকার সবচেয়ে বড় শত্রু। এবং তার শত্রুতার প্রথম পদক্ষেপটা সে কিন্তু অর্জন করেছে, অর্থাৎ সারা বিশ্বের কাছে আমেরিকাকে দুর্বল প্রমাণিত করা, যেটা এই যুদ্ধে তার ইরানের কাছে হয়েছে। কারণ দেখেন, এরকম একটা পরাশক্তি যাদের কাছে 11টা এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, সারা বিশ্বের আর কোনো দেশে এতটা এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। এই এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে 4টে এয়ারক্রাফট ক্যারিয়ার ডিপ্লয় করার পরে হরমুজ তারা খুলতে পারছে না। কারণ একটাই, সেটা হচ্ছে টেরেইন যে ডিফিকাল্টিজ আছে, সেটার সাথে কিন্তু আপনার যতই পাওয়ারফুল হন না কেন, আপনি কিন্তু এটাকে, আর একটা হচ্ছে যে নেওয়া সম্ভব না। এটা আপনি ওভারকাম করতে পারবেন না। তো সুতরাং আপনি দেখেন যে ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প যে একটা ভুল করেছে, সেটা কিন্তু গত পরশুদিন সে স্বীকার করেছে, যে মিডল ইস্টে আসলে ব্যাপারটা কি দেখেন, যত ইভেন যারা নিওকন ছিল তারা পর্যন্ত বলছে যে আমরা ইরানের সাথে আমাদের শত্রুতা না করে আমাদের উচিত ছিল বন্ধুত্ব করা, তাহলে আমরা অনেক বেনিফিটেড হতে পারতাম। ইরানের যে রেজিম, কারণ এই রেজিমটা তো অশিক্ষিত না, তো এরা তো এবং আপনি দেখেন পরশুদিন ইরানের যে ফরেন মিনিস্ট্রির যে স্পোকসম্যান, সে বলছে যে সারা পৃথিবী আমাদেরকে কি নিয়ে ভাবে, উই আর নট ওয়ারিড, আমরা যা করব আমাদের জাতীয় স্বার্থে যা দরকার শুধু সেটাই আমরা করব, এবং আমাদের জনগণ যা চায় আমরা তাই করব। ঠিক প্রথম দিন যে অবস্থানে ছিল, শেষ পর্যন্ত সেই অবস্থানে আছে, সেই অবস্থানে থাকবে, এবং পৃথিবীর মানুষ তাদের সাথে আছে, আমরা ইরানের সাথে আছি। ইরানের মাধ্যমে যেন আসলে শুধুমাত্র ইরান নয়, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, ইরানকে যে তারা মধ্যপ্রাচ্যের একটা খুব গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মেনে নিয়েছে, তার আরেকটা প্রমাণ হলো ব্যাকডোরে কিন্তু সৌদি আরব এবং কাতার তারা কিন্তু যোগাযোগ শুরু করে দিয়েছে। এবং যদি বাহরাইন যদি তারা যদি তাদের মত এবং পথ পরিবর্তন না করে, তাহলে যদি মধ্যপ্রাচ্যে কোনো দেশ যদি সবচেয়ে তোপের মুখে থাকে, তাহলে সেটা হবে ইউএই এবং বাহরাইন। এবং আমার মনে হয় তারা এই ভুল সিদ্ধান্তটা তাদেরকে অনেক ভোগাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, কর্নেল হাসানুর রহমান এবং জনাব কর্নেল ফেরদৌস আজিজ, তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, শেয়ার করবেন।